একসময় এক বয়স্ক মিলার ছিল যার ৩ ছেলে ছিল। যখন মিলার মারা গেল, তখন তিনি তার ছেলেদের একটি মিল, গাধা এবং একটি বিড়াল রেখে গেলেন। সবচেয়ে বড়টি মিলটি পেয়েছে, মাঝখানে গাধা পেয়েছে, এবং সবচেয়ে কনিষ্ঠকে বিড়ালটি নিতে হয়েছিল। বড় ভাইরা তাকে দেখে হেসেছিল, তবে বিড়ালটি প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি সে তার জোড়া ভাইকে একটি জুতো এবং একটি ব্যাগ দেয় তবে তিনি তার ছোট ভাইকে ধনী করে তুলবেন। মালিক অবাক হয়েছিলেন, তবে বিড়ালের অনুরোধটি পূরণ করেছিলেন। ফালফিল্ড বিড়াল তৎক্ষণাৎ তার পিছনের পায়ে বুটগুলি টানল, বস্তার মধ্যে ওট এলে এটি কাঁধের উপরে ফেলে দিল এবং শিকারে গেল। বনে ব্যাগটি খুলে মাটিতে ফেলে দিল এবং নিজেকে ঝোপায় লুকিয়ে রাখল। তাকে আর অপেক্ষা করতে হয়নি। একটি কৌতূহলী খরগোশ বস্তার দিকে ঝাঁকুনি দিয়ে ওটে ওটে উৎসবের জন্য উঠে গেল এবং বিড়ালটি কেবল তার জন্য অপেক্ষা করছিল। সে ঝাঁকুনা থেকে লাফিয়ে বেরিয়ে গেল, ব্যাগটি শক্ত করে কাঁধে তুলেছিল এবং রাজকীয় দুর্গে গেল। সে দেশের রাজা ভালো খাবারের এক মহান প্রেমিক ছিলেন। বিড়াল তাকে গভীরভাবে প্রণাম জানালো। খরগোশটি হস্তান্তর করল এবং বলল যে এটি তার মাস্টার মার্কুইস ডি কারাবাসের উপহার। রাজা এই আশ্চর্য হয়ে আনন্দিত হয়েছিলেন। বিড়াল প্রকৃত মহামানবের মতো মাথা নত করে রাস্তায় ধাক্কা মারল। পরের দিন তিনি আবার বস্তা নিয়ে শিকারে গেলেন। এবার তিনি দুটি চর্বিযুক্ত পার্টরিজ ধরতে সক্ষম হন। রাজা আরও একটি মনোরম উপহার দেখে আনন্দিত হয়েছিলেন। একাধিক সপ্তাহ ধরে বিড়াল রাজার কাছে পার্টরিজ এবং খড়ি করেছিল, তবে তিনি তার ক্ষুধার্ত মালিককে এ সম্পর্কে কিছুই বলেননি। একবার বিড়াল প্রাসাদে একটি রাজকন্যাকে দেখল। সে খুব সুন্দর ছিল। বিড়াল বুঝতে পেরেছিল যে সে তার মনিবের জন্য এক দুর্দান্ত স্ত্রী হবে, এবং তাই রাজা অবশেষে মার্কুইসের সাথে দেখা করতে চেয়েছিলেন। বিড়াল জবাব দিয়েছিল যে মিলগুলি যেখানে ছিল সেখানে তারা কাল তাকে বেড়াতে যেতে পারে, এবং সে নিজেই পুরো গতিতে দৌড়ে মিলের দিকে চলে গেল। মালিককে দেখে বিড়ালটি বলল যে কাল তাকে নদীতে সাঁতার কাটতে হবে এবং তারপরে তার জীবন বদলে যাবে। পরের দিন সকালে তিনি জলে নামার সাথে সাথে বিড়াল তার জামাকাপড় ধরে ঝোপের মধ্যে লুকিয়ে রাখল। এই মুহূর্তে রাজকীয় গাড়িটি রাস্তায় হাজির। বিড়ালটি লাফিয়ে রাস্তায় উঠল এবং তার ফুসফুসের শীর্ষে চেঁচিয়ে বলল, আমাকে বাঁচাও, সাহায্য, মার্কুইস ডি কারাবাস ডুবে যাচ্ছে। এই শুনে রাজা মার্কুইসকে জল থেকে টেনে আনার আদেশ দিলেন। জন রক্ষী তাকে যখন নদীর বাইরে নিয়ে যেতে শুরু করলো, যেখানে তিনি গরম পানিতে ঝাঁকুনি দিচ্ছিলেন, তখন মিলারের ছেলে খুব ভয় পেয়ে যায়। রাজা তাকে তার সিল্কের পোশাক আনার নির্দেশ দিলেন। মিলারের ছেলে প্রথমে প্রত্যাখ্যান করেছিল, তবে তিনি স্বর্ণ সূচিকর্মযুক্ত পোশাকগুলি এত পছন্দ করেছিলেন যে তিনি সানন্দে রাজকীয় পোশাকটি পরেছিলেন। রাজা তাকে গাড়িতে আমন্ত্রণ জানালেন, যেখানে সুন্দরী রাজকন্যা বসেছিলেন। মিলারের পুত্র হতবাক হয়ে পড়েছিল, কিন্তু আরও কিছু না করে গাড়িতে উঠল। 1 মিনিট পরে গাড়িটি বিশাল ক্ষেত্রের মধ্যে বসবাসকারী দৈত্য মানুষ খাওয়ার সাথে সম্পর্কিত ক্ষেতগুলি এবং ঘাড়ে ঘুরে দেখা গেল। বিড়াল কোনো সময় নষ্ট করেনি এবং আত্মা কি ছিল তা গাড়ির সামনে দিয়ে ছুটে গিয়ে ঘোষের দিকে এগিয়ে গেল, যেখানে কাটাররা তাদের ব্রাউটের ঘামে কাজ করছিল। তিনি তাদের জিজ্ঞাসা করতে বলেছিলেন যে এই ক্ষেত্রগুলি মার্কুইস ডি কারাবাসের অন্তর্গত, অন্যথায় দুষ্ট নরখাদকগুলি সেগুলি খাবে। বিস্মিত ছেলেরা উত্তর দিতে পারার আগেই রাজার গাড়িটি টেনে নিয়ে গেল, এবং রাজা যখন জিজ্ঞাসা করলেন তারা কাদের ঘাটগুলি, তারা একটি বন্ধুত্বপূর্ণ কোরাস উত্তর দিয়েছিল যে এই ক্ষেত্রগুলি মার্কুইস ডি কারাবাসের অন্তর্ভুক্ত। এদিকে বিড়ালটি সরাসরি মানব খাওয়ার দুর্গে চলে গেল। কৃপণতার কৌতূহল নিয়ে তিনি পাথরের প্রাচীরের উপরে ঝাঁপিয়ে পড়ে দুর্গে প্রবেশ করলেন। নানান খাবার দিয়ে ভরপুর বিশাল টেবিলে বসেছিল। দুটি কুশ দেখে এইরকম হতাশায় সে বিস্মিত হয়েছিল। বিড়াল দৈত্যটিকে জ্বালাতন করতে শুরু করে এবং বলেছিল যে সে সিংহ হতে পারে না। বিড়ালের এই কথাগুলি বলার সময় হওয়ার আগে নরখাদকটি একটি কুচকানো মাঠে বিশাল সিংহে পরিণত হয়েছিল। ভয় বিড়ালটির আত্মা তার বুকগুলিতে উঠে পড়েছিল, তবে তিনি এটি পরাভূত করে বলেছিলেন যে নরখাদক কখনোই ইঁদুর হিসাবে পরিণত হতে পারে না। ভয়ানক সিংহ অদৃশ্য হয়ে গেল এবং তার জায়গায় একটি ছোট্ট ইঁদুর উপস্থিত হল, এবং বিড়ালটির কেবল এটির প্রয়োজন ছিল। চোখের পলকে তিনি মাউসটি ধরেছিলেন এবং এটি খেয়েছিলেন।
এই সময়ে রাজকীয় গাড়ি দুর্গের উঠোনে প্রবেশ করেছিল। গাড়ির দরজা খোলার সাথে বিড়াল নম্রভাবে মাথা নত করলেন এবং বললেন যে তিনি মার্কুইস ডি কারাবাসের দুর্গে সবাইকে দেখে খুশি হয়েছিলেন। এই কথাগুলি শুনে আশ্চর্য হয়ে কে আর অসার ছিল তা বলা মুশকিল। রাজা বা মিলারের পুত্র, যিনি ইতিমধ্যে কিছু বুঝতে পারেননি, বিড়াল অতিথিদের টেবিলে নিয়ে গেল। রাতের খাবার শেষে রাজা পুরোপুরি খেতে খেতে বললেন, মার্কুইস সত্যিই খুব যোগ্য ব্যক্তি, তাই তিনি খুশিতে তার মেয়েকে বউয়ের কাছে উপহার দেবেন। রাজকন্যা খুশি ছিল, তরুণ, সুদর্শন এবং তদতিরিক্ত তিনি সত্যই ধনী মার্কুইস পছন্দ করেছেন লাইকেট। শীঘ্রই তারা একটি বিবাহ খেলেন। সুতরাং মিলারের ছেলে একটি রাজকন্যাকে বিয়ে করে রাজপুত্র হয়। তারা সকলেই সুখী জীবনযাপন করেছিল, বিশেষত বিড়াল, যিনি গর্বের সাথে উঁচু বুটে প্রাসাদটি গতিময় করেছিলেন। অনেক দিন আগে একটি সুন্দর রাজকন্যা একটি বিশাল দুর্গে বাস করত এবং তারপরে তার বাবা তার জন্মদিনের জন্য তাকে একটি সোনার বেলুন উপহার দিয়েছিল। রাজকন্যা উপহারটি এত পছন্দ করে যে সে তার সাথে তার সমস্ত সময় ব্যয় করেছিল। এই দিনগুলির একটিতে মেয়েটি বাগানে একটি বল নিয়ে খেলতে বের হয়েছিল, কিন্তু খেলে সে কিভাবে পুকুরের কাছে শেষ হয়েছিল তা খেয়াল করেনি। রাজকন্যা বলটি উপরে ফেলে দিয়েছিল এবং ধরার চেষ্টা করেছিল, কিন্তু সে তার হাত থেকে পিছলে গেল, ঘাসের উপর ঘূর্ণিত হয়ে সরাসরি পুকুরে পড়ে গেল। রাজকন্যা বলটি পাওয়ার চেষ্টা করেছিল, তবে এটি ছিল একেবারে নিচে। তখন মেয়েটির পুকুর ধারে বসে কান্নাকাটি করা ছাড়া উপায় ছিল না, কিন্তু তখন ঘাস থেকে একটি শব্দ শোনা গেল। রাজকন্যা পিছন ফিরে তাকিয়ে তার সামনে একটি ব্যাঙ দেখতে পেল। তিনি মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কেন রাজকন্যা কাঁদছে? কথা বলার ব্যাঙ দেখে মেয়েটি খুব অবাক হয়েছিল এবং কিভাবে বলটিকে জলে ফেলেছিল তা জানালেন। ব্যাঙ মনোযোগ সহকারে শুনল, পুকুরের চারপাশে ঝাঁপিয়ে পড়ে এবং মেয়েটিকে বলটি ফিরিয়ে দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু বিনিময়ে তিনি একটি অনুরোধ পূরণ করতে বলেছিলেন, ব্যাঙের সাথে বন্ধুত্ব করতে এবং তাকে প্রাসাদে নিয়ে যেতে। সংক্ষিপ্ত চিন্তাভাবনার পরে রাজকন্যা রাজি হয়ে গেল। তারপর ব্যাঙ জলে লাফিয়ে দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল। শীঘ্রই তিনি একটি সোনার বল নিয়ে হাজির হয়ে তা রাজকন্যার কাছে ফেলে দিলেন। তার উপহারটি ফিরে পেয়ে রাজকন্যা খুশিতে প্রাসাদের দিকে ছুটে গেল। তখন ব্যাঙ মেয়েটিকে তাদের চুক্তির কথা মনে করিয়ে দেয়, কিন্তু রাজকন্যা সবে হেসে বলেছিল যে এমন কুৎসিত ব্যাঙ কোনো প্রাসাদে থাকতে পারে না। সুতরাং মেয়েটি ব্যাঙটি ছেড়ে দুর্গে ফিরে এল। সন্ধ্যায় রাজা, রানী এবং রাজকন্যা রাতের খাবারের জন্য জড়ো হয়েছিল, কিন্তু তারা খাওয়া শুরু করার সাথে সাথেই তারা দরজায় করা শব্দ শুনতে পেল। তারপরে বাটলার ঘরে প্রবেশ করলেন এবং ঘোষণা করলেন যে ব্যাঙের দ্বারপ্রান্তে বসে আছে। তিনি প্রবেশের অনুমতি চান এবং দাবি করেন যে তাকে রাজকন্যা আমন্ত্রিত করেছিল। রাজা কন্যার দিকে তাকাতে লাগল এবং রাজকন্যা পুকুর দিয়ে সকালে যা ঘটেছিল তার সমস্ত কিছুই তাকে জানায়। বাবা এটি সম্পর্কে চিন্তাভাবনা করেছিলেন এবং তারপরে বলেছিলেন যে রাজকন্যা যদি কিছু প্রতিশ্রুতি দেয় তবে তার কথা রাখা উচিত। তখন রাজা বাটলারকে ব্যাঙটি ভিতরে উঠতে বললেন। দরজা খুলে একটি ছোট ব্যাঙ দুর্গে প্রবেশ করল। বেশ কয়েকটি লাফাতে তিনি নিজেকে টেবিলে খুঁজে পেলেন। এরপরে ব্যাঙ বাদশাহর কাছে মাথা নত করে এবং তাকে প্রবেশ করতে দিয়েছিল বলে তাকে ধন্যবাদ জানায়। এরপরে ব্যাঙটি লাফিয়ে রাজকন্যার প্লেটে গেল। রাজা একটি তুষারটিকে অতিথির কাছে আনার আদেশ দিলেন, কিন্তু ব্যাঙ তাকে থামিয়ে বলল যে সে রাজকন্যার প্লেট থেকে খেতে পারে। মেয়েটি রেগে গেল। রাতের খাবারের পরে ব্যাঙ প্রাসাদটি ছেড়ে চলে যাবে এই আশা করে তিনি তা দেখাননি। তবে রাজকন্যা যখন টেবিল থেকে উঠেছিল, ব্যাঙ তার পিছনে পিছনে গেল এবং কিছুক্ষণ পরে অতিথি ঘুমাতে চেয়েছিল। রাজকন্যা তাকে একটি গেস্ট রুমের প্রস্তাব দেয়, তবে ব্যাঙ জানিয়েছিল যে এটি মেয়ের বিছানায় ঘুমাতে চায় এবং রাজকন্যা তার পিতাকে হতাশ করার ভয়ে সম্মতি জানায়। এরপরে ব্যাঙ রাজার বিছানায় ঝাঁপিয়ে পড়ল এবং মাথাটি নরম বালিশের উপরে বিশ্রাম দেয়, আর রাজকন্যাকে তার পাশে শুয়ে থাকতে হয়েছিল। সকালে ব্যাঙ মেয়েটিকে জাগিয়ে তুলে বলেছিল যে তার শেষ ইচ্ছা ছিল, যার পরে সে অবশ্যই চলে যাবে, আর রাজকন্যার হৃদয় আশায় ভরে উঠল। ব্যাঙ বিরতি দিয়ে মেয়েটির চোখের দিকে তাকাতে লাগলো এবং তারপরে তার ব্যাঙের ঠোঁটে চুমু খেতে বলল। রাজকন্যারা ক্রোধে বিছানা থেকে ঝাঁপিয়ে পড়ে এবং বাজে ব্যাঙ চুমু খেতে অস্বীকার করেছিল, আর অতিথির এই কথা শুনে কাঁদতে কাঁদলেন। হঠাৎ রাজকন্যা দরিদ্র ব্যাঙের জন্য এতটাই অনুভব করল যে তাকে চুমু খাওয়া ছাড়া উপায় ছিল না।
রাজকন্যা এটি করার সাথে সাথেই একটি উজ্জ্বল আলো ঘরটি জ্বালালো। এক মুহূর্ত পরে যখন আলো বেরিয়ে গেল তখন তার সামনে আর কোনো ব্যাঙ ছিল না। হ্যান্ডসাম রাজকুমার। তিনি বলেছিলেন যে একবার দুষ্ট জাদুকরী তাকে অভিশাপ দেয় এবং বানানটি ভাঙার জন্য তাকে রাজকন্যার সাথে দিন কাটাতে হবে এবং তার কাছ থেকে একটি চুমু খাওয়া দরকার ছিল। বিস্মিত রাজকন্যা খুশি হয়েছিল। তারা একসাথে রাজার কাছে গেল এবং তারপরে বিয়ে হল এবং তারা পরে সুখে বসবাস। এবং রাজকন্যা কখনো তাদের চেহারা দিয়ে লোকদের বিচার করে না।